সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি মানুষের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে কথা। আমরা একজনের সাথে আরেকজন কমিউনিকেট করি বা যোগাযোগ রক্ষা করি এই কথা দিয়ে। কিন্তু এই কথা বলছি কিভাবে আমরা? সেখানে কিন্তু ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটি আমরা ভোকাল কর্ড বলি, যেখান থেকে আমাদের কণ্ঠস্বরের উৎপত্তি হয়। এবং এই কণ্ঠস্বরের যত্ন এটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি বিভিন্ন রোগের সঙ্গে, বিশেষ করে নাক কান গলা বিভাগের বিভিন্ন রোগের সঙ্গে এই কণ্ঠের ওঠানামাটি কিন্তু ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখনই দেখি যে একজন রোগীর কণ্ঠস্বরের পরিবর্তন এসেছে, তখন আমরা এটাকে একটা মেডিকেল সমস্যা বলে মনে করি, এবং এটি যদি দীর্ঘদিন ধরে থেকে যায় তাহলে এটা সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটিকে দেখতে হয় যে আসলে সেখানে কোনো ধরনের সমস্যা হলো কিনা। এছাড়াও একটা সুন্দর কণ্ঠস্বর অথবা যোগাযোগের মাধ্যম হিসেবে এটি কিন্তু বিবেচিত। আমরা যখন সুললিত একটি কণ্ঠ শুনি, সুর এবং স্বরের এই যে সমন্বয়, সেটি কিন্তু আমাদেরকে আপ্লুত করে। কাজে এই কণ্ঠের যত্ন আমরা কীভাবে নেব, কখন আসলে আমাদের প্রয়োজন যে এই কণ্ঠস্বরটি ব্যাপ্তি ঠিক আছে কিনা, ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এবং প্রতিদিন কিছু অল্প অল্প করে এই কণ্ঠের যত্ন নিতে হয়। এই সব কিছু নিয়ে আমরা আলোচনায় আসব। আজকে আমাদের সাথে সে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, অধ্যাপক নাক কান গলা বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সভাপতি বাংলাদেশ ভয়েস অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত। ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি আসলে জি জি অবশ্যই, থ্যাংক ইউ। সো আমরা যে এই ব্যাপারটি বলছিলাম যে আপনি সভাপতি বাংলাদেশ ভয়েস অ্যাসোসিয়েশন, এই ব্যাপারটি কিন্তু একেবারেই আমি বলবো যে সময়োচিত, আধুনিক এবং প্রয়োজন। তো এই যে ভয়েস নিয়ে বা এই কণ্ঠস্বর নিয়ে কাজ করছেন, এটি এই মানে জায়গাটি কি করে আপনার মনে তৈরি হলো, কেন কণ্ঠস্বর নিয়ে হঠাৎ করে কাজ শুরু করলেন? দেখুন, 2001 সালে ব্রাজিলে এটা প্রথম শুরু হয়। ব্রাজিলিয়ান কিছু ইএনটি স্পেশালিস্ট দে স্টার্টেড দিস সালভো অ্যাকচুয়ালি। 2002 সালে আমেরিকান হেড নেক সার্জারি অ্যাসোসিয়েশন অ্যান্ড ভয়েস যে গুরুত্ব দিয়ে সারা বিশ্বব্যাপী 16ই এপ্রিল কণ্ঠ দিবস পালনের সূচনা করে। বাংলাদেশে আমরা 2015 থেকে এটা পালন করছি। আমি আমার উদ্যোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে তৎকালীন স্বাস্থ্য সচিব, বিএমের সভাপতি, সাচিপের সভাপতি, তারা গিয়েছিলেন এই প্রোগ্রামে, এবং অনেক শিল্পীও আসছিলেন, অ্যান্ড সাম আদার স্টার্ট অফ দ্য পিপল, বাংলাদেশ টেলিভিশনের ডিজি আসছিলেন। বিষয়টা হলো যে কণ্ঠ মানুষের জন্য একমাত্র রিয়েল টাইম ভাব প্রকাশের মাধ্যম। একেবারে শুধু কণ্ঠ শুধু ভাব প্রকাশের মাধ্যম না, কণ্ঠ অনেকের পেশাও। যেমন ধরেন অভিনেতা, যেমন অ্যাডভোকেট, যেমন একজন চিকিৎসক, যেমন একজন নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, মানে যারা বাচিক শিল্পী, যারা কণ্ঠকে ধারণ করেন, যে এবং সাংবাদিক যারা কণ্ঠ দিয়ে জীবিকা নির্বাহ করেন উইথ দেয়ার মেরিটস, রিপোর্টগুলো করেন বিভিন্ন সময়ে। তো এবং টিচার্স, আই জাস্ট ফরগেট দ্য বিগ নেমস। তো এখানে আপনার ইংল্যান্ডে 13% টিচার প্রতি বছর তাদের জব লস করেন ডিউ টু কণ্ঠস্বরের পরিবর্তনের জন্য। এবং সারা পৃথিবীতে, আমেরিকাতেও তাই 10%। অর্থাৎ সারা পৃথিবীতেই এই কণ্ঠ মেনটেন করাটা ইজ এ বিগ চ্যালেঞ্জ। এখন এর আগে আমি একটু বলে নিতে চাই যে কণ্ঠ শুধু যে যোগাযোগ প্রকাশের মাধ্যম তা কিন্তু না, কণ্ঠ কিন্তু তার ব্যক্তিত্ব। আপনার একটা মেল ভয়েস, একজন পুরুষকে যদি মহিলার মতো কণ্ঠ হয়, তাকে সমাজে হেয় হইতে হয়, তার কমান্ড কেউ শোনে না। অর্থাৎ কমান্ড যে আমরা দেই বা আমরা কোনো কাজ করি, এক্সিকিউটিভ ওয়ার্ক অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এভরিওয়্যার আপনার কণ্ঠ খুব গুরুত্বপূর্ণ, ভয়েস খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আপনার 10,000-এর বেশি ভাষা আছে, এবং মোর দ্যান 10,000 রিলিজিয়ানও আছে, বিভিন্ন বিভিন্ন জিওগ্রাফি আছে। আমাদের এই কণ্ঠ কীভাবে উৎপত্তি হলে এটা আপনাকে বুঝতে হবে। প্রায় 48,000 বছর আগে মানুষের মুখ যখন ছোট হয়ে আসলো এবং গলা লম্বা হয়ে আসলো, তখন ভয়েস বক্স বা ল্যারিংসের জন্ম হলো, যেটা এখানে থাকে। অ্যাডামস অ্যাপেল যেটা আপনারা দেখেন এখানে উঁচু জায়গাটা, এখানেই থাকে ভয়েস বক্স।
বা কণ্ঠ তৈরির কারখানা যদি আমরা বলি। এখানে মানুষই একমাত্র প্রাণী যে সিনটেক্স সিলেবল তৈরি করতে পারে, অর্থাৎ রিয়েল টাইম কমিউনিকেশন করতে পারে উইথ আদার্স। অন্য প্রাণীর মধ্যে শিম্পাঞ্জি এবং বানর, যাদের সাথে হিউম্যানের 97-এর বেশি পার্সেন্টেজে মিল আছে, জেনেটিক মিল, তারা কিন্তু কণ্ঠ মানে এক ধরনের কমিউনিকেশন করতে পারে নিজেদের মধ্যে। এছাড়া কোনো প্রাণী পৃথিবীতে আপনার কমিউনিকেট করতে পারে না একজন আরেকজনের সাথে ডাইরেক্টলি বাই সিনটেক্স সিলেবল, বাক্য গঠন করতে পারে না, শব্দ গঠন করতে পারে না। ঘোড়া একরকম শব্দ করে, দেখুন একই রকম সাউন্ড, গরু একই রকমের সাউন্ড করে, বিড়াল প্রত্যেকে একই রকমের সাউন্ড করে। অর্থাৎ সেখানে এখন এই সাউন্ডটা কিভাবে আসে আমাদের গলার থেকে? আমাদের লাংস, যে ফুসফুসে যে বাতাস, এটা হচ্ছে পেট্রোল অফ আওয়ার ভয়েস। এবং এই বাতাসটা উপরের দিকে ওঠে, লাংস থেকে উপরের দিকে ওঠে, এবং এই ভোকাল কর্ডটা বা আমাদের যে গলার মধ্যে সরু দুইটা তন্তুর মতো আছে, তারা চপিং করে এই বাতাসটাকে হারমোনিয়ামের রিডের মতো, ওকে। এবং তার ফলে শব্দটা তৈরি হয়। এবং আরও উপরে যখন ওঠে শব্দটা, তখন আপনার আমাদের ওরাল ক্যাভিটি বা মুখ গহ্বর এবং নাকের এই যে সাইনাস, এগুলো রেজোনেটিং চেম্বার হিসেবে কাজ করে শব্দের অনুরণন। অ্যান্ড দেন আমরা করি আর্টিকুলেশন, অর্থাৎ কথা বলি। লিপ, টিথ, অর্থাৎ ঠোঁট, জিহ্বা, দাঁত, তালু, এগুলো আমাদের আর্টিকুলেশনে হেল্প করে। ওকে, দিস ইজ দ্য প্রসিডিওর হাউ উই প্রডিউস সাউন্ড। এখন কণ্ঠস্বরের আপনার পরিবর্তন কেন হয় এবং কখন হয়? এই কণ্ঠস্বরের পরিবর্তন হবে এই সব জায়গাতে যদি কোনো রকম কোনো ডিজিজ, যদি কোনো মানে এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়, যেমন ধোঁয়া এই বা দূষিত বাতাস, অথবা আপনি কোনো অ্যালকোহল, স্পাইসি ফুড এগুলো খান, অ্যাসিডিটি যদি থাকে পেটে, সেই অ্যাসিড এসে এখানে ভোকাল কর্ডকে ক্ষতি করছে। কণ্ঠস্বরের ভিতরে যদি অ্যালার্জি থাকে সেটা ক্ষতি করবে। আপনার যদি পারফেক্টলি ঘুম না হয়, ঘুম না হলে আপনি এনার্জি পাবেন না। আপনি যদি রেগুলার এক্সারসাইজ না করেন তাহলে শরীরে শক্তি পাবেন না। এবং এইসব জায়গায় যদি পলিপ, প্যাপিলোমা, নোডিউল, ইভেন ক্যান্সার, কণ্ঠস্বরের পরিবর্তন কিন্তু আর্লি ওয়ার্নিং সাইন অফ ক্যান্সার। সো এই কণ্ঠস্বরের পরিবর্তন বা কণ্ঠস্বর মেনটেন্যান্স is a very huge deal all over the world nowadays. কারণ for the civilizational attitude, for the increment of climate, carbon greenhouse gases, and for the atmospheric reason, and the advent of light, sound, that all are affecting our voice. Also some genetic causes. মেয়েদের কণ্ঠস্বর সরু থাকে কেন? তাদের ভোকাল কর্ডটা 120 থেকে 150 বার নড়ে, সাইকেলস পার সেকেন্ড, ওকে, হার্টস বলি আমরা। আর ছেলেদের 220 থেকে 250 বার নড়ে। ফলে তাদের কণ্ঠস্বর মেয়েদের বেশি থাকে আর ছেলেদেরটা কম থাকে, মানে ভাইস ভার্সা হবে। তো এই কারণে তাদের সব মোটা। এগুলো আবার এখন বর্তমান যুগে প্রিভেনশন, অর্থাৎ আগের থেকে আমরা কিছু মেজার নিয়ে এবং কিছু সার্জারি করে, আমরা আসবো বিষয়টি, ফোনো সার্জারি বলি আমরা এটাকে। জি, এটি বিষয়টি আসবো, এটি ভীষণ আসলে গুরুত্বপূর্ণ। তার আগে আমি একটু আসি যে আসলে আমরা দেখছি যে তীব্র দাবদাহ হচ্ছে, আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, প্রত্যেক সময় দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের একটু আবহাওয়ার তাপমাত্রা তারতম্য হলেই বা ঠান্ডা লাগলেই গলার স্বরের একটি পরিবর্তন হয়, আমরা যেটাকে সহজেই গলা ভেঙে যাওয়া বলি বা স্বরের পরিবর্তন বলি, এবং সেটি সময়ের সাথে সাথে হয়তো ঠিকও হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এই গলা স্বরের পরিবর্তনের কারণটি কি এই আবহাওয়ার সঙ্গে? দেখুন, সাইবেরিয়াতে মানুষ থাকে মাইনাসে, তাই না? মাইনাস টেম্পারেচারে অনেক কান্ট্রি আছে, নর্ডিক কান্ট্রিজ, সুইডেন, ফিনল্যান্ড অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া, নরওয়ে, এসব জায়গায় মানুষ মাইনাসে থাকে। আবার সৌদি আরব, দুবাই, সিডনি, সাম পার্ট, জয়পুর অফ দ্য ওয়ার্ল্ডস, মানুষ অনেক হাই টেম্পারেচারে থাকে, তাদের কোনো সমস্যা হয় না।
কিন্তু আবহাওয়ার তারতম্য অর্থাৎ ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার, তাপমাত্রা যে তারতম্য সাডেন হঠাৎ করে, এইটা মানুষকে এফেক্ট করে। যেমন আপনি এই ঠান্ডার মধ্যে, এই গরমের মধ্যে আপনি এক ঠান্ডা কোক খেলেন বা ঠান্ডা পানীয় খেলেন, লেবুর শরবত, আদার আদার অনেক ঠান্ডা জিনিস আমরা খাই এই সময়, ফ্রিজের পানি, দ্যাটস ডেঞ্জারাস। কারণ হলো যে আপনার গলায় স্বাভাবিকভাবে অনেক রকম ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো থাকে। তো যখনই আপনি এগুলো একটা পার্টিকুলার তাপমাত্রায় নর্মাল থাকে, কিন্তু যখনই আপনি সাডেনলি এই ঠান্ডা পানিটা খাচ্ছেন, তখন গলার ভিতরের কোর টেম্পারেচারটা কমে যাচ্ছে। সো এগুলো ফ্লেয়ার আপ করে। এই কারণে যখন সিজন চেঞ্জ হয়, তখন মানুষের নানা রকম অসুখ বিসুখ দেখা দেয়, বিশেষ করে নাক কান গলার অসুখ বিসুখ। তার মধ্যে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস। তখন ল্যারিঞ্জাইটিস হলো গলার স্বর বসে যায়। আপনার অ্যাজমা, অ্যালার্জি এগুলো দেখা দেয়। সাইনোসাইটিস, দেন কানের প্রদাহ, যেটা আমরা ওটাইটিস। তার মানে ওই যে জীবাণুগুলো যেগুলো ছিল সেগুলো ফ্লেয়ার আপ, ডরমেন্ট সুপ্ত অবস্থায় ছিল, ঘুমায় ছিল, আপনি তাকে খোঁচা দিয়ে জাগায় দিলেন ঠান্ডা দিয়ে, সেটা ঘটছে। ফলে আপনার আমাদের এই সময়ে আপনি দেখবেন যে বাইরে অনেক রোগী আমরা পাই যাদের গলা ভেঙে গেছে, বা গলায় কোনো বিপত্তি ঘটছে। সো এইটা করা যাবে না। অর্থাৎ আপনার যে কোনো পানি খেতে হবে বা যে কোনো খাবার খেতে হবে নর্মাল টেম্পারেচারে, তারপরে আপনি জানেন পৃথিবীতে কয়েকটা দেশে মানুষ গরম পানি খায় সবসময়, যেমন চায়না, 140 বিলিয়ন পিপল, তারা কিন্তু সবসময় গরম পানি খায়। উষ্ণ গরম মানে ওয়ার্ম ওয়াটার, তাদের যে উষ্ণ গরম সেটা আমরাও খেতে পারি না। আই হ্যাভ ট্রাইড সেভারাল টাইমস। চায়নাতে পানিকে বলে শুয়ে। I have tried this many times, but never been successful to take it. But কুসুম গরম পানি খাওয়া যাবে, সেটা সম্ভব। এটি একটি বিষয়। এবং আরও আমি যে বলছিলাম যে অনেকের জীবিকার সাথে কণ্ঠস্বরটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যারা মূলত মিডিয়ার সাথে কাজ করেন, রিপোর্টিং, নিউজ প্রেজেন্টার, যারা আরও ভয়েসের সাথে যারা কাজ করেন, ভয়েস আর্টিস্ট যারা, তো সেক্ষেত্রে যারা গলা ভেঙে যাওয়া বা বসে যাওয়াটা তো তাদের জন্য বিপজ্জনক। Dr. Amit, you are a very good presenter. So you are focusing only on that. You know millions of people. Every people, you can say, in different words, in different way, is dependent on their voice. On their voice, একদম সত্যি। ডাক্তার, তার গলার ভয়েসটা বসে গেল, ক্যান হি সার্ভাইভ ইন দ্য সোসাইটি? একজন উকিল বা ব্যারিস্টার, তার গলার ভয়েসটা বসে গেল, ক্যান হি সার্ভাইভ? একদম। একজন সাংবাদিক যিনি কণ্ঠ দিয়ে কাজ করেন, ক্যান হি সার্ভাইভ? নো ওয়ান। সেটাই। সো ইট হ্যাজ প্যারামাউন্ট ইম্পর্টেন্স টু মেনটেন। আবার একটা জিনিস মনে রাখবেন, কণ্ঠস্বরের পরিবর্তন কিন্তু আপনার কোনো ভয়ঙ্কর কোনো অসুখের পূর্ব লক্ষণ কারণ হতে পারে, যেমন গলার ক্যান্সার, জি হ্যাঁ, যেমন গলায় পলিপ, টিউমার, নোডিউল। এটি নিয়ে আমরা আসবো। জি জি, এই অংশটি নিয়ে আমি আসলে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসতে চাই, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমাদের কণ্ঠস্বরের যত্ন আমরা কিভাবে নেব, ওই বিষয়টি নিয়ে কথা বলছি। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিত আহসান। আমরা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলছিলাম। সেটা হচ্ছে যে কণ্ঠ দিয়ে আমরা আসলে মুগ্ধ হই, একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করি, সেই কণ্ঠস্বরের যত্ন আমরা কিভাবে নেব। অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু আমাদের সঙ্গে আছেন। যে বিষয়টি আমি বলছিলাম যে কণ্ঠস্বরের এই প্রাথমিক যত্ন, আমি বলছি সিজনাল কিছু কারণে কণ্ঠস্বর বসে যায়, যেটা আমরা একেবারেই কমন। একটু ঠান্ডা কাশি লাগলো, অনেকেই এই কমপ্লেনটি আপনাদের কাছে এসে নিশ্চয়ই করে যে একটু ঠান্ডা লাগলেই গলাটি বসে যাচ্ছে। যারা হয়তো কণ্ঠ নিয়ে সরাসরি জীবিকার সাথে যুক্ত না, তারা হয়তো সহ্য করে নেয়, কিন্তু যারা যুক্ত তারা তো খুব দ্রুতই আপনাদের কাছে চলে আসে যে আমাকে একদিনের মধ্যে এটা ঠিক করে দেন। তখন আসলে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? দেখুন, দেয়ার ইজ নো সিলভার বুলেট অর ম্যাজিক বুলেট to improve any disease or any condition, you can say. And তো এর মধ্যে আমি আরেকটা বিষয় অবতারণা করে দেন আই লাইক টু সে, যার যার কণ্ঠ পূর্ব নির্ধারিত। আচ্ছা,
আপনি জানেন কিশোর কুমার কোনোদিন মানে গান প্র্যাকটিস করেন নাই। অর্থাৎ গান প্র্যাকটিস আমরা কি করি আসলে, কণ্ঠের যে অনুশীলন, বিভিন্ন অক্টেভে নিয়ে যাই গলার ভয়েসটাকে, তাই না? এবং এটা বিভিন্ন স্কেলে নিয়ে যাই বাই ট্রাইং ইন ডিফারেন্ট ওয়ে। সারে গামা ইয়েতে ইউরোপিয়ান কান্ট্রির জন্য ডিফারেন্ট গ্রামার আছে। তো আপনার লতা মঙ্গেশকর কিন্তু কখনো ছিলেন না, নায়িকা গায়িকা ছিলেন না। শি ওয়াজ অ্যাক্ট্রেস, নায়িকা ছিলেন পুনেতে। 6 বছর অভিনয় করার পরে উনি বোম্বে গিয়ে গান শুরু করেন। ওনার আর 2 বোন আশা এবং উষা ততক্ষণে বোম্বেতে এস্টাবলিশড হয়ে গেছেন। আবার পক্ষান্তরে সুচিত্রা সেন, যার নাম ছিল রমা দাশগুপ্ত, হেইল ফ্রম আওয়ার পাবনা, জমিদারের ওয়াইফ ছিলেন। উনি প্লেব্যাক করতেন। উনি গীতা দত্ত এবং সন্ধ্যা 1948 সালে প্রথম প্লেব্যাকে আসেন। দেন 52 জুনে গিয়ে উনি অভিনয় শুরু করেন নায়িকা অসুস্থ হয়ে পড়াতে। ইটস এ লং স্টোরি, আই ওয়ান্ট নট টু গো ডিটেলস। হোয়াট আই লাইক টু সে, যে আমরা যেটা মনে করি আপনার কণ্ঠটা কিন্তু আপনার জেনেটিক্যালি ডিটারমাইন্ড ফিক্স করা। এইটা আমরা শুধু বিভিন্ন রকম প্র্যাকটিস করে, যেমন ফুটবলাররা ফুটবল প্র্যাকটিস করে যেমন এটাকে ইমপ্রুভ করেন স্কিলটাকে, ভয়েসও তাই। ভয়েসের সিন্টিলেশন আছে, স্ট্যাকাটো আছে, অর্থাৎ ডিফারেন্টভাবে এটা মডিফাই করা যায়। ইটস এ সাইন্টিফিক ম্যাটার। অ্যাকোস্টিক্স অ্যান্ড লাইক লিঙ্গুইস্টিক্স ডিফারেন্ট ওয়েতে এটাকে আমরা ইমপ্রুভ করি। দ্যাট উই ক্যান ডু। কিন্তু ইমপ্রুভ করতে গেলে আপনার ভয়েসটা কারেক্টলি মেনটেন করতে হবে। হেলদি ভোকাল কর্ড, হেলদি বডি, হেলদি মাইন্ড। ভয়েস ইজ অলসো সাইকোলজিক্যাল কম্পোনেন্ট। অবশ্যই। ওকে, আপনার মন ভালো না থাকলে আপনি গান না। কাজে ইট হ্যাজ সাম সাইকোলজিক্যাল কম্পোনেন্ট টু। নাও ইউ হ্যাভ আস্কড মি রিগার্ডিং যে টিচার্স আদার যারা ভয়েস ইউজ করেন তারা ভয়েসটাকে কীভাবে মেনটেন করবেন, যত্নটা কীভাবে নেবেন। তাহলে যেসব জিনিসে ভয়েসটা নষ্ট হয় সেটা আপনাকে প্রথম প্রিভেন্ট করতে হবে। হোয়াট আর দোজ ফ্যাক্টরস? নাম্বার 1, আপনি অতি উচ্চ স্বরে বা অতি নিম্ন স্বরে কথা বলতে পারবেন না। আচ্ছা। দুইটাই ক্ষতিকর, দুইটাই ভয়েসকে স্ট্রেস করে। ওকে, আপনি প্রচুর পানি খেতে হবে। বেসিক খাবার যেটা শরীরের যেটা প্রয়োজনীয় খাবার সেটা খেতে হবে, ব্যালেন্স ফুড, ব্যালেন্স ডায়েট যেটা। আপনার ভোকাল কর্ডের আপনার যে টোন সেটা মেনটেন করতে হবে। করতে গেলে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, বডি এক্সারসাইজ, নট যে অনলি ভোকাল কর্ড এক্সারসাইজ। Your total energy, muscle tone comes from your body tone, not from the only vocal cord. ভয়েস বক্স থেকে শুধুমাত্র আসে না। দেন স্পাইসি ফুড, যেসব খাবারে অ্যাসিড হয় সেগুলো দূর করতে হবে। রাতে বাম কাতে উঁচু বালিশে শুইতে হবে। আপনার ঘুমটা 8 ঘন্টা রেগুলার ঘুমাইতে হবে। কারণ আপনি দেখবেন আপনি যদি এক রাত না ঘুমান আপনার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। একেবারেই সেটা আমরা নোটিস করি। আপনি আপনার ভয়েসে ঠান্ডা পানি খাওয়া যাবে না। ঠান্ডা পানি বা অ্যালার্জি যদি থাকে অ্যালার্জিটা কন্ট্রোলে রাখতে হবে। এবং বেশি কথা বলা যাবে না, কারণ আপনি যদি অনেক কথা বলেন আপনি এনার্জি লস করে ফেলেন, তখন ভোকাল কর্ড যেটা সেটা যখন আপনি অরিজিনাল কাজ করতে যাবেন, বক্তৃতা দিতে যাবেন, সারাদিন আপনি বকর বকর করলেন, তাহলে কী হবে, আপনার ভোকাল কর্ড টায়ার্ড হয়ে যাবে যখন আপনি অরিজিনাল কাজটা করতে যাবেন, ওভার ইউজড যাতে না ওভার ইউজ না হয়। এখন টিচার, হকার্স, সাম আদার পিপলস তারা মাইক ফাটায় দেয়, অমাইক বক্তৃতা দেয়, আছে এরকম কিছু মানুষ। দে শুড ইউজ মাইক্রোফোনস, নট দেয়ার ভয়েস ভেরি হাই। কেন? আপনি যখনই সাডেনলি, মায়েরা যেটা করে বাচ্চাদের শাসন করতে গিয়ে পট করে বড় করে কথা বলে ফেলে, উঁচু স্বরে কথা, এটা করা যাবে না। কেন? এটা করলে কি হয় সেটা বুঝতে হবে। আপনি যখনই উঁচু ভয়েসে কথা বলছেন অনেক সময় ভিতরে মাইক্রো হিমোরেজ হয়, অর্থাৎ রক্তনালী ফেটে গিয়ে ওখান থেকে রক্তপাত হয়, তার অ্যারাউন্ডে ফাইব্রোসিস হয়ে ভোকাল কর্ডটা মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনার ভোকাল কর্ড যত মোটা হবে তত ভয়েস মোটা হয়ে যাবে, যত থিন হবে এবং টাইট হবে, স্ট্রং হবে, তত আপনি মানে পিচটা তত ভালো হবে, লো হবে এবং স্ট্রং হবে। সো একটা পার্টিকুলার
ভয়েসে কথা বলা, পার্টিকুলার টোনে, পার্টিকুলার নোটে কথা বলাটা হচ্ছে আইডিয়াল। এবং গলায় যদি তার অ্যালার্জি থাকে, অ্যাজমা থাকে, অন্য কিছু থাকে, অ্যাজমা হলে কী হয়, তার লাং ক্যাপাসিটি কমে যায়, বলে উনি কখনোই ভালো ভয়েস তৈরি করতে পারবেন না। সেই ক্ষেত্রে তাকে অ্যাজমার ট্রিটমেন্ট নিতে হবে রেগুলার। অ্যান্ড অ্যাজমা ইজ অলসো এ লাইফ থ্রেটেনিং ডিজিজ, সো এই ফ্যাক্টরগুলো তাকে মাথায় রাখতে হবে। সর্বোপরি যখনই তার অনেক সময় এই আমি আগেও বলেছি নোডিউল, ভোকাল কর্ডে নোডিউল, আলসার, টিবি, ক্যান্সার, পলিপ, এগুলো কিন্তু দেখা দিতে পারে। মানে ভোকাল কর্ডে যে কোনো ধরনের টিউমার সো থাকলে এটা হয়। আপনার স্বরের যদি কোনো পরিবর্তন হয় এবং 1 সপ্তাহে ইমপ্রুভ না করে, তাইলে আপনি একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন। যদি 3 সপ্তাহে ইমপ্রুভ না করে, আপনাকে অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্ট দেখাতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার। দ্যাট ইজ দ্য গোল্ডেন রুলস অর সিলভার রুলস, হোয়াট এভার ইউ টেল, অফ দ্য গেম। জি। আমরা যারা কণ্ঠ ব্যবহার করি ফর কমিউনিকেশন এবং টু কনভিন্স দ্য পিপল, টু গিভ ইনস্ট্রাকশন টু দ্য পিপল, টু গিভ কমান্ড টু দ্য পিপল, অর টু মেক আওয়ার ওয়ার্ক লাইফ এনভায়রনমেন্ট, তাদের ক্ষেত্রে এটা 110% গুরুত্বপূর্ণ। একেবারেই যথার্থ বলেছেন। বিশেষ করে যারা আসলে কণ্ঠস্বরের দীর্ঘ ব্যবহার করেন, আসলে করতে বাধ্য হন, অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের একটা পর্যায়ে যে তাদের কণ্ঠস্বরে কিছু পরিবর্তন হয়, সেটা হলো হাইপারট্রফি হয়। হাইপারট্রফি হচ্ছে। হাইপারট্রফি অফ দ্য ভোকাল কর্ড। আচ্ছা। যে কোনো জিনিস ওভার ইউজ করে, রিক্সাওয়ালাদের মাসেল, কাপ মাসেল দেখবেন অনেক বড় থাকে, কুলিদের তাদের হাতের যে বাইসেপস এটা মোটা থাকে, লাইক দিস ওভার ইউজ হাইপারট্রফি হয়, হয়ে আপনি গলার ভয়েসটাই হয়ে যায়। আরেকটা জিনিস, অনেকের একটা ভুল ধারণা আছে যে আস্তে কথা বললে বোধ হয় বা ফিসফিস করে বা অনেক কম কথা বললে বোধ হয় কথা বলা স্ট্রেস কম পড়ে, আর মোটেও তা না। আস্তে কথা বলতে গেলে গ্লোটিক চিংটাকে আপনার খালি রাখতে হয়, রাখতে গিয়ে অনেক বেশি এনার্জি ইউজ হয়। সেটিও কিন্তু ঠিক নয়, মানে স্বাভাবিক যে টোনটি আমাদের না, সেই টোনটা আপনাকে, অর্থাৎ আপনাকে একটা মডারেট টোনে বেছে নিতে হবে এবং সেই টোনেই কথা বলতে হবে। সেই টোনটি, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমরা অনেক সময় ভাবি যে যখন রেগে যাই বা যখন মানুষ উত্তেজিত হয়ে যায়, তখন খুব হাই টোনে বা হাই পিচে মানে কথা বলার চেষ্টা করে, চিৎকার করে, বা অনেক সময় বক্তৃতার সময় দেখা যাচ্ছে অযথা আসলে যে জায়গাটি প্রয়োজন নেই সেখানে খুব চিৎকার করে আমরা অনেক সময় বক্তৃতা দিয়ে থাকি। এই জায়গাগুলো আসলে কিন্তু তাহলে যথার্থ নয়। না, আমি এই প্রসঙ্গে আমি একটু কথা বলি। আমাদের অনেক মানুষই জানে না যে পৃথিবীর সবচাইতে স্ট্রং কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আই। আপনি চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি স্ট্রংলি তার মনের ভাব প্রকাশ করতে পারে। এই জন্য আমরা বক্তৃতায় বা কোনো একটা সেটিংয়ে আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উইথ এনি পারসন। জি। তো আমরা এই যে বক্তৃতা বা বিভিন্ন সময় যে জোরে কথা বলি বা এটা মোটেও সঙ্গত না। আপনি একটা বক্তৃতার 4টা অংশ থাকে, সেটা আমরা অনেকেই বুঝি না। কন্টেন্ট, আপনি কি বলতে চাচ্ছেন। ডিকশন মিন্স একটার সাথে একটা কোন শব্দ আপনি ব্যবহার করতেছেন, সেই শব্দের গাঁথনিকে বলে ডিকশন। দেন পিচ, কোন পিচে আপনি কথা বলেছেন। অ্যান্ড হারমোনিক্স, অর্থাৎ আপনি যে কথাগুলো বলতেছেন, বাক্য গঠন করতেছেন এবং যে বিষয়ের অবতারণা করতেছেন সেটার সাথে পূর্ববর্তী বিষয়ের মানে হারমোনিক্স আছে কিনা, অর্থাৎ তুলনা আছে কিনা। আপনি কি জানেন এই সাবকন্টিনেন্টে আপনার 30 বছর হারমোনিয়াম নিষিদ্ধ ছিল। হারমোনিয়াম ইজ ইনস্ট্রুমেন্ট ইউজড বাই ফ্রেঞ্চ একজন ভদ্রলোক, উনি কিন্তু হারমোনিয়াম আবিষ্কার করছেন, বেনেডিক্ট অর লাইক দিস সাম পারসন। এই সাবকন্টিনেন্টে অনেক বছর, 30 বছর নেহেরু করছিলেন। হারমোনিয়াম আমাদের দেশে ইকুইপমেন্টস না। তো পরবর্তীকালে কলকাতা দূরদর্শন তারা সামহাও এটাকে ইন্ট্রোডিউস করে, বাট ইন ডিফারেন্ট নেমস, ওকে, অ্যান্ড দে অ্যালাউ করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে কোনো কিছুকে আপনার অনেক সময় বুঝতে সমস্যা হয়, কিন্তু কোনো কিছুতেই ভয়েসকে ওভার ইউজ অর অ্যাবিউজ করা যাবে না। এটা যাবে না। খুব সুন্দর করছে। আমি একটু রোগের দিকে চলে আসি যে বিশেষ করে আমরা অনেক সময় ভোকাল কর্ডের যে কোনো ধরনের টিউমার, নোডিউল, অথবা সেটি বিনাইন হতে পারে অথবা ক্যান্সার বা ম্যালিগনেন্ট হতে পারে, এই জায়গাটিতে ভয়েসের একটি চেঞ্জের একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে। যদি কারো ভয়েস 3 সপ্তাহ বেশি
ডিস্টর্টেড থাকে বা বসে যায়, ঠিক হচ্ছে না, ভয়েসটি পার্মানেন্টলি দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, তাহলে আসলে তারা তো অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টকে যাবে। সেক্ষেত্রে আপনাদের কি কি স্টেপ আপনার সেটি করছেন ভয়েসের এই চেঞ্জটি জি, কীভাবে? ভয়েসের চেঞ্জ হলে আমরা তেমন কিছুই করি না, সিম্পল একটা ফাইবার অপটিক লাইনোস্কোপি করি। জি, তাইলে আপনি দেখতে পাবেন একদম দিস ইজ এ ওয়ার্ল্ড, দিস ইজ এ সিভিলাইজেশন ওয়েন ইউ ক্যান সি এভরি ডিজিজ বাই দ্য অপটিক্যাল সিস্টেম। আমরা দেখতে পারি সরাসরি। জি, আমরা যেটা করি আমরা সরাসরি দেখি, কেউ কেউ ইনডাইরেক্ট লাইনোস্কোপি করিও দেখেন। আচ্ছা, দেখলে কি হচ্ছে, আপনি যাই থাক না কেন, অ্যাকর্ডিং টু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর বাটন, ডিজিজ কন্ট্রোলও তো তাই। আর এখন যদি ম্যালিগনেন্সি বা ক্যান্সার যেটাকে আমরা বলি, 8% কেসে ক্যান্সার পাওয়া যায়, তো সেটা, তবে ওয়ার্নিং সাইন হচ্ছে, আমি আবারও বলতেছি, 3 সপ্তাহ আপনার কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইউ মাস্ট গো টু এ ইএনটি স্পেশালিস্ট। অবশ্যই আমি সেটি। তবে এখানে কমন ভয়েস চেঞ্জ কিন্তু হয় অ্যালার্জি জনিত কারণে, আচ্ছা, ইনফেকশনের কারণে, সিম্পল ইনফেকশন। সো আতঙ্কিত হওয়ার কিছু নাই। এবং কিন্তু ইনফেকশন বা অ্যালার্জির জন্য যেটা ঘুরে হয়, যেটা এটা ওঠানামা করে, অর্থাৎ ইমপ্রুভ করে আবার বসে যায়, ইমপ্রুভ করে আবার বসে যায়, লাইক দিস। কিন্তু এক টানা যদি থাকে তাহলে ইট মে হেরাল্ড সাম অমিনাস ডিজিজ। তাহলে এটাকে নিশ্চয়ই গুরুত্বের সাথে নিতে হবে। এবং যাদের ভয়েস বসে যাচ্ছে বা আমি বলছি যে প্রাথমিকভাবে তাদের জন্য ভয়েস রেস্টটি, মানে এই যে কথা বলার পরিমাণটি একটু কমিয়ে দেয়া, ভয়েসকে রেস্ট দেয়া, সেটি কতখানি গুরুত্বপূর্ণ? ভয়েস রেস্ট ইজ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, কারণ ইউ ক্যানট হুইপ এ ইনজুর্ড হর্স। একদম। ভোকাল কর্ডে যখন আপনার কোনো ডিজিজ হলে আপনার কথা বলতে সমস্যা হচ্ছে, আপনি যদি তারপরেও কথা বলেন তাহলে কি হচ্ছে, আরো বেশি ইনজুরি হবে। জি, আরও বেশি ইনজুরি হবে। এই জন্য আমরা ভোকাল রেস্ট দিই। ভোকাল রেস্ট মানে এই না যে আপনি আস্তে কথা বলবেন। ভোকাল রেস্ট মানে হচ্ছে কমপ্লিট রেস্ট, ওটা দিয়ে কথাই বলবেন না, আপনি জাস্ট কমিউনিকেট করবেন কিভাবে, লিখে ওকে, অথবা বেল দিয়ে। আচ্ছা, যে আপনি কাউকে ডাকতেছেন, আপনি বেল দিয়ে ডাকেন ফ্যামিলির মধ্যে, অর্থাৎ টোটাল ভোকাল রেস্ট। এটি গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি নিয়ে আবার একটু পরে ফিরে আসবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, কণ্ঠস্বরের যত্ন নিয়ে কথা বলছিলাম, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আমি সঙ্গে আছি ডাক্তার অমিতা হাসান এবং আলোচনা করছিলাম আমাদের এই যে কণ্ঠস্বরের যত্ন আমরা কিভাবে নেব। আমি ফিরে আসছি। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে কণ্ঠস্বর যোগাযোগের একটি অন্যতম মাধ্যম, এবং আমরা বলি যে বলিষ্ঠ কণ্ঠ, মানুষকে আকৃষ্ট করার মতো কণ্ঠ অনেক কিছু করে ফেলতে পারে। বজ্রকণ্ঠ, যে আমরা আমাদের 7ই মার্চের ভাষণের কথা যদি বলি, যে এখনও সেটি একটা ওয়ার্ল্ড মানে হিসেবে কাজ করছে, মাইলস্টোন হিসেবে কাজ করছে। তো এই যে কণ্ঠের যত্ন, আসলে প্রতিদিন আমরা কিভাবে কণ্ঠের যত্ন নিব এটিকে সুরক্ষিত রাখার জন্য এই মানে বিপর্যস্ত পরিবেশের মধ্যে? দেখুন, ঢাকা শহর সবচেয়ে দূষণের শহর, বায়ু দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ অ্যান্ড হট নট। আর কণ্ঠস্বর নিয়ে আপনি যেটা বললেন, যে আসলে ওই কণ্ঠস্বরটা কিন্তু শুধু কণ্ঠস্বর না বঙ্গবন্ধুর, তার সাথে কন্টেন্টও ছিল। আমি যেটা বলতেছিলাম গেটিসবার্গ অ্যাড্রেস, তাই না, তার মধ্যে কিন্তু কন্টেন্টও ছিল। মহানবীর বিদায় ভাষণ, তার মধ্যে কিন্তু কন্টেন্টও আছে। অবশ্যই একটা 4টা জিনিস থাকে, আমি প্রথমেই বলেছি, আই ওয়ান্ট নট টু গো ফর ডিটেলস। আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ডে টু ডে লাইফ, হাউ এ পারসন, কণ্ঠ আমাদের ভাব প্রকাশের মাধ্যম, সাথে আমাদের পেশাও, জি, এক কথায় ব্যক্তিত্ব। কাজে আমাদের এটা মেনটেন করতে হলে প্রথমে আমাদের মনে রাখতে হবে, আমাদের ঠান্ডা বা গরম দুইটাই আমাদের কণ্ঠস্বরের জন্য খারাপ। হঠাৎ করে ঠান্ডা বা হঠাৎ করে গরম, মানে অ্যাক্লিমাটাইজ করে যদি আপনি করেন তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। এই জন্য আপনি হঠাৎ করে ঠান্ডা পানি খাবেন না, কিন্তু আপনি 1.5 থেকে 2 লিটার পানি খাবেন রোজ। শরীরের জন্য পানির প্রয়োজন আছে। কণ্ঠ যখন আমরা কথা বলি তখন ফ্রিকশন হয় একটার সাথে, ভোকাল কর্ড, তো কাজেই ওই ফ্রিকশনটা করতে হলে পানি লাগে, হাইড্রেশন লাগে। সো এক্সারসাইজ, ভোকাল এক্সারসাইজ যেমন আপনি সারেগামা করে আপনি করতেছেন, ঠিক সেরকম লাং এক্সারসাইজ লাগে, কারণ বাতাসটা হলো মেইন পেট্রোল অফ দ্য ভয়েস আমি বলি। কাজেই এই এক্সারসাইজ করতে হবে ফর
লাং ক্যাপাসিটি বাড়ানোর বাড়ানোর জন্য, জন্য। বডি ক্যাপাসিটি, এবং যেসব সাবস্ট্যান্স আপনার লাং ক্যাপাসিটি বা এই নিঃশ্বাসের রাস্তাটাকে নষ্ট করে, যেমন স্মোকিং, অ্যালকোহল, অ্যাসিডযুক্ত খাবার, অ্যাসিড মানে মশলাযুক্ত খাবার, এগুলো আপনি খাবেন না। জি। এবং দূষিত পরিবেশে থাকবেন না, যেমন ধরেন ধোঁয়া বা ময়লাযুক্ত পরিবেশ, সেটা কিন্তু কণ্ঠস্বরের ক্ষতি করে। ওকে, আপনার এরপরে খুব বেশি জোরে বা বেশি আস্তে কথা বলা যাবে না, সেটি বলেছেন। জি। এবং আপনি কখনো খুব বেশি খাবেন না, অর্থাৎ ভরা পেট না খাওয়াই ভালো। অনেকে আছে যে অনেক বেশি খায়, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাসিড উঠে আসার সম্ভাবনা থাকে, উপরের দিকে এসে ভোকাল কর্ডে ড্যামেজ করে। রাত্রে বাম কাতে উঁচু বালিশে শুইতে হবে। আমাদের পাকস্থলী থাকে বাম দিকে, যদি বাম কাতে শুইলে অ্যাসিডটা উঠে আসার সম্ভাবনা আচ্ছা, সেটি কম প্রিভেন্ট থাকে। করার জন্য রেগুলার স্লিপ তো নিতেই হবে। আর যদি একবার ধরেন আপনার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে, হোয়াট ইউ উইল ডু? কমনলি আপনি একটু কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে, একটু বেকিং সোডা দিয়ে, সামান্য 1/4 অফ দ্য টিস্পুনফুল, 1 চামচের দিয়ে মিক্সচার করে আপনি গলাটা একটু গড়গড়া করেন, ইট উইল বি কোয়াইট ফাইন। যদি 1 সপ্তাহে না সারে, তখন আপনি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিস্টামিন এগুলো শুরু করেন, অ্যালার্জিক ওষুধ অ্যাসিডিটির ওষুধ, যেগুলো ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায়। তবে সেগুলো কোনো ডাক্তারের সাথে একটু টেলিফোনে বা একটু পরামর্শ করে নিলে করে বা দেখিয়ে দ্যাট ইজ সরানো ফার বেটার। অ্যান্ড আমরা ভয়েস অ্যাসোসিয়েশন থেকে, আপনিও আছেন, আমরা চেষ্টা করব যে সারা দেশে যত শিল্পী, যত মানুষ আছে, তা 18,700 মোবাইল আছে, এই মোবাইলে যেন এই ভয়েসের যে ভালো দিক যে মেনটেন করার জন্য যা করা দরকার, এবং এর আর ওয়ার্নিং সাইন যেগুলো ক্যান্সার, সেগুলো আমরা যেন মেসেজ আকারে দিতে পারি। পৌঁছে দেব। আমি আরেকটি ছোট প্রশ্ন ছিল আপনার কাছে, যে প্রথমেই শুরুতে বলেছিলেন যে ভয়েস ব্যক্তিত্বেরও একটি প্রকাশ। অনেকে দেখা যাচ্ছে মেল ভয়েস, কিন্তু ওনার ফ্রিকোয়েন্সিটি অনেক হাই পিচ, যেটি ফিমেলের মতো শোনা যায়, এবং উনি বিব্রতকর অবস্থায় পড়েন, মানে তার পরিবেশ, এবং অনেক বুলিংয়ের শিকার হন। একই সঙ্গে ফিমেলদেরও দেখা যাচ্ছে ভয়েসটা অনেক মোটা, কণ্ঠস্বর শুনলে মনে হয় যে আসলে একটু পুরুষালী কণ্ঠ। এটা আমরা এই জায়গাটিকে আসলে কিভাবে আপনারা ঠিক করেন? আমরা সেটির চিকিৎসা মেল রয়েছে? ভয়েসকে ফিমেল করা যায়, ফিমেল ভয়েসকেও মেল করা যায়। মাইকেল জ্যাকসনের ভয়েস চেঞ্জ হলো কীভাবে? আপনি বর্তমান যুগে ফোনো সার্জারি আছে, ইসিকি প্রসিডিওর। আপনি ভোকাল কর্ড হয় কি, একটা স্ট্রিং কে আপনি যত টাইট করবেন, লম্বা করবেন, তত ভয়েসটা এটা শার্প হবে। Right. এটা যত লুজ করবেন, মোটা হবে, তত ভয়েসটা মোটা হবে, তাই তো? তো যাদের পুরুষ, যাদের ফিমেল ভয়েস, তাদের ওইটাকে অপারেশন করে, ইয়েস, অর্থাৎ এখন বর্তমানে, হ্যাঁ, ফোনো সার্জারি বলি আমরা আর কি। আচ্ছা, এই ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো যায়, আপনার মেল ভয়েস ফিমেল ভয়েসে চেঞ্জ করা যায়, ফিমেল ভয়েস মেল ভয়েসে চেঞ্জ করা যায়, যাদের এটা হয়ে যায় সেটাকেও চেঞ্জ করা যায়, রিভার্স করা যায়। তাহলে এটি আসলে মানে এখন আর কোনো সমস্যা নয় এটি, বাট ইউ নিড এক্সপার্ট সার্জন। আরেকটি যেটা বলছিলাম যে আসলে অ্যাজমার কথা বলছিলেন, যে ভেরি ইম্পর্টেন্ট, এই রোগটি যাদের রয়েছে তাদের এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ভয়েসের সাথে এটি একটি সম্ভাব্য কমপ্লিকেশন তৈরি হয় আর কি। তাহলে অ্যাজমার নিয়ন্ত্রণটি আসলে একেবারেই সারা বছর জুড়ে করা দরকার। অ্যাজমা নিয়ন্ত্রণ আসলে সারা বছর জুড়ে না, ইচ মোমেন্টে করা দরকার, প্রত্যেকটি মুহূর্তে, ইচ আওয়ার, ইচ ডে, 24/7। আপনি এই অ্যালার্জি, অ্যাজমা তো এক ধরনের অ্যালার্জি, ইউ নো অ্যাজ এ ডক্টর, যে আপনার অ্যাজমাকে কন্ট্রোল করতে হলে আপনার রেগুলার আপনার চিকিৎসকের সাথে কন্ট্যাক্ট রাখতে হয়। সেটা ইএনটি হোক, সেটা চেস্ট স্পেশালিস্ট হোক, সেটা সাধারণ এমবিবিএস হোক। অ্যাজমা ইজ এ কমন ডিজিজ। যাদের অ্যাজমা থাকে তাদের 80%-এর অ্যালার্জিক রাইনাইটিস থাকে, একদম। আর যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে তাদের 100%-এর অ্যাজমা থাকে। এটি আমি গট ইট। এটা ফলে আপনার অ্যাজমা কিন্তু একটা বিচ্ছিন্ন কোনো জিনিস না, এটা নাক থেকে শুরু করে গলা, লাংস পর্যন্ত, ফুসফুস পর্যন্ত পুরোটি অ্যালার্জি থাকে। কাজেই অ্যাজমা থেকে কীভাবে ভালো থাকতে হয়, প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর এখানে। অর্থাৎ অ্যাজমা থেকে কীভাবে দূরে থাকা যায় সেটা চেষ্টা করতে হবে। ধুলা, বালি, ঠান্ডা, যেসব খাবারে অ্যালার্জি হয় বা অ্যাজমা হয় সেগুলো থেকে দূরে থাকতে হবে, এবং বডিলি নিজেকে ফিট থাকতে হবে। প্রয়োজনীয় লাইফ সেভিং ওষুধ সবসময় ধারে রাখতে হবে, যেমন ধরেন স্টেরয়েড জাতীয় ওষুধ, অ্যান্টিহিস্টামিন, সেগুলো কিন্তু অ্যাজম্যাটিক্সদের
ব্যাগেই রাখতে হয়। ব্যাগেই রাখতে হবে। না, খুবই চমৎকার করে বললেন এবং আমরা আসলে এই যে আমি আসলে বিশ্বাস করি যে ভয়েস অ্যাসোসিয়েশন যেটি শুরু করেছেন সেটি নিশ্চয়ই তার গতিপথ আরও ত্বরান্বিত করবে এবং যারা ভয়েস নিয়ে কাজ করছেন, বিশেষ করে যারা বাচিক শিল্পী হিসেবে অথবা প্রফেশন হিসেবে যারা নিয়েছেন তাদের আমি মনে করি সংরক্ষিত করবে। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা নিশ্চয়ই ভয়েস নিয়ে বা কণ্ঠ নিয়ে যে আসলে এত চমৎকার আলোচনা করা যায়, নিশ্চয়ই ভবিষ্যতে আবার আপনার কাছে ফিরে আসবো। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ চ্যানেল 24। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি ভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে আমাদের কণ্ঠস্বরের যত্ন। আসলে শরীরের যত্ন বা মনের যত্ন নিয়ে আমরা অনেক সময় কাজ করি, কথা বলি, কিন্তু এই যে কণ্ঠ দিয়ে যেটি মাধ্যমে আমরা আরেকজনের সাথে কমিউনিকেট করছি, যোগাযোগ করছি, আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, রাগ, ক্ষোভ প্রকাশ করছি, সেই কণ্ঠস্বরের যত্নের প্রয়োজন রয়েছে এবং সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলেছি। নিশ্চয়ই এই বিষয়গুলো মাথায় রাখলে আপনাদের কণ্ঠস্বরের যে সুরক্ষাটি সেটি নিয়ন্ত্রিত হবে। সবাই ভালো থাকবেন, কণ্ঠস্বরের যত্ন নেবেন।